মহারাজ, এত গভীর রাতে জঙ্গলে দাঁড়িয়ে আপনি কার জন্য অপেক্ষা করছেন মহারাজ? সেটা একটু পরেই জানতে পারবে। তোমার এত উতলা হবার প্রয়োজন নেই। ঘুম পেলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তা কেন মহারাজ? আমার জ্ঞান পিপাসু হৃদয় শুধু ওই একটু আপনার অপেক্ষার কারণ জানতে চাইছিল আর কি। আসলে অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তো, তাই আর কি। ওই তো চলে এসেছে। চোখ মুখ তো কালো চাদরে ঢাকা। তা আপনি কে মশাই? প্রণাম বর্ধমান নরেশ। কৃষ্ণনগরের মন্ত্রী? ঠিক আছে ঠিক আছে, শোনো কৃষ্ণনগরের মন্ত্রী, আমি জানি তোমার বহুদিনের ইচ্ছে কৃষ্ণনগর রাজ্যের রাজা হওয়া, তাই তো? হ্যাঁ, কি আর করব বলুন, আমার সেই গুপ্ত ইচ্ছে সুপ্তই রয়ে গেল, কোনোদিন পূরণ হলো না। নবাব খাম্বাজরাজ কেউই কোনোদিন আমার মনের ইচ্ছে পূরণ করতে সাহায্য করলো না, তাই আপনার কাছে আসা। খালি হাতে বসে থাকলে সেই গুপ্ত ইচ্ছে শুধু সুপ্তই থাকবে না, কদিন পরে লুপ্ত হয়ে যাবে। শোনো কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার মতো আমারও বহুদিনের ইচ্ছে ওই সোনার রাজ্য কৃষ্ণনগরকে নিজের হাতে পাওয়া, কিন্তু কিছুতেই হচ্ছে না। তাই আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? পরিকল্পনা ঠিক মতো খাটাতে পারলে ওই কৃষ্ণনগর হাতে পাবো, সেটা হবে আমার একটা অঙ্গরাজ্য। কি পরিকল্পনা বলুন বর্ধমান রাজ। শোনো, কৃষ্ণনগর রাজ্যকে বাগাতে গেলে তোমাদের দুটো পথের কাঁটাকে সরাতে হবে। কাকে কাকে বর্ধমান রাজ? দুজন তীক্ষ্ণ ক্ষুরধারী বুদ্ধিমান ব্যক্তি। শোনো শোনো, তুমি কালকে। আপনি কোনো চিন্তা করবেন না, এই সব কাজে বিশাল পটু, যাকে বলে বড় খেলোয়াড়। ঠিক আছে, তুমি তোমার দাবার চাল দিতে থাকো, তারপর সুযোগ বুঝে আমিও মক্ষম চালটা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করে দিন, আমিও কালকে রাজসভায় গিয়ে আমার কাজ শুরু করে দেব। ধুর ধুর, ভালো লাগে না। গিন্নি সকাল সকাল একটা এত বড় থলে হাতে ধরিয়ে বলে দিল বাজার নিয়ে এসো। টাকাগুলো যেন খোলাম কুচির মতো উড়িয়েই দিল। এই সকাল সকাল এটা কে রে বাবা, ঘোড়া ছুটি আসছে? চেহারার গঠন কাঠামো তো একটা মন্ত্রী মশাইয়ের মতো মনে হচ্ছে। ভাই, তোমার এই পটল তো সকাল সকালই পটল তুলেছে। আর কি করবো বলো তো গোপাল দাদা, দিনকাল তো খুব খারাপ, বাজারে একদম টাটকা সবজির আমদানি কমে গেছে গো। ঠিক আছে, বেছে বেছে একশের আধমারা পটল দাও দেখি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, মরা পটলের চেয়ে আধমারা ভালো। তা কত দাম হলো গোপাল দাদা গো? মাত্র 2 টাকা। হ্যাঁ, সে কি এই টেসে যাওয়া পটল 2 টাকা? না না, অত দাম দিতে পারবো না, 1 টাকা দিচ্ছি। কি আর বলবো বলো, সকাল সকাল বউনি হয়নি তো। দাও দাও, 1 টাকাই দাও। দেখেছো মানুষটাকে কোন কাক ভরে বাজার আনতে পাঠিয়েছি, কিন্তু এখনো ফেরার নাম গন্ধ নেই। কখন রান্না যে হবে আর কখন রাজসভায় যাবে, দূর দূর দূর, আমার হয়েছে যত জ্বালা। এলো গিন্নি, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচির কে আছে শুনি? ওই এতক্ষণে বাবুর সময় হলো বাজার থেকে বাড়ি ফেরার। হ্যাঁ, দেরি হবে না? এমনিতেই এই টাক ফাটা আগুন গরম, তার উপর বাজারেও আগুন দাম, দেরি তো হবেই। তা বাজার থেকে কি এনেছো দেখি? এই নাও ধরো। উমাই, কি সর্বনাশ! এ কি বাজার করেছো তুমি? কেন, কি আবার হলো? তুমি যা যা আনতে বলেছিলে তাই তাই এনেছি। আলু, পটল, লঙ্কা। পচা আলু, মোড়া পটল আর শুকনো লঙ্কা। মস্করা হচ্ছে নাকি আমার সঙ্গে? মস্করা? এইসব গরু ছাগলের খাবার তুমি সংসারের জন্য এনেছো? কি আর করবো বলো গিন্নি, বাজারে সবকিছুর যে আগুন দাম, তোমাকে এই দিয়েই রান্না করতে হবে, বুঝলে? বাবু আবার রাজসভায় চাকরি করে, তাতেই এই অবস্থা। যদি অন্য কিছু করতো তাহলে তো মনে হয় খেতেই পেতাম না। ধুর, অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কিছু একটা রান্না করো, আমি স্নানে গেলাম। তখন থেকে
কার যেন একটা নাক ডাকার আওয়াজ পাচ্ছি। সকাল সকাল রাজসভায় কে ঘুমোচ্ছে শুনি। ওই তো ওই তো মহারাজ, আপনার পাশে দণ্ডায়মান ঘোড়া স্বরূপ মন্ত্রীমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। বাইরে এত চড়া রোদ্দুর, লোকজনের ফাটছে টাক, রাজসভাতে মন্ত্রী মশাই দিচ্ছে ঘুম, ডাকছে না। আমি তো মন্ত্রী মশাইয়ের এই দিনের বেলায় ঘুমের কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে মন্ত্রী মশাই গ্রহ নক্ষত্র ঝিমিয়ে রয়েছে। কি হলো? কি হলো? কি হলো? ও ঘোড়া মশাই, থুরি মন্ত্রী মশাই, উঠে পড়ুন। কি বললে গোপাল? আমি ঘোড়া? তাহলে তুমি কি? তুমি একটা পেট মোটা হাতি। ঘোড়াই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তা আপনাকে আর কি বলে ডাকবো বলুন? এর থেকে ভালো উপমা যে আর কিছু পেলাম না। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল, নিজে তো সারাদিন কোনো কাজ করো না, শুধু আমার পিছনে লাগা। এই তোমরা থামবে এবার। মন্ত্রীমশাই এরকম ঘুমোলে রাজ্যবাসী কি করবে? হ্যাঁ ঠিকই তো। আমি এমনি এমনি ঘুমাইনি মহারাজ, আমি সারা রাত ঘোড়ায় চড়ে রাজ্য পাহারা দিয়েছি। আমিও আপনাকে সকালবেলা ঘোড়ায় চড়ে রাস্তায় ঘুরতে দেখলাম। দেখুন মহারাজ, গোপাল আমাকে নিজেই প্রত্যক্ষ দেখেছে, আর গোপালই আমাকে ঘোড়া বলে অপমান করছে। না গোপাল, এটা কিন্তু তুমি খুবই ভুল করেছো। না জেনে বুঝে কাউকে এভাবে অপমান করা উচিত নয়। মহারাজ, আমার কি মনে হয় জানেন তো, আমাদের রাজসভা থেকে দুজন অকর্মা ঢেঁকি সভাসদকে একেবারে বিদায় করে দেওয়া উচিত। হ্যাঁ, কাদের? কাদের? গোপাল আর বিজ্ঞানীকে। কেন মন্ত্রী মশাই, আমি আবার আপনার কি পাকা ধানে মই দিলাম? হ্যাঁ সত্যি তো, আমি আবার কি করলাম? কিছুই করনি। এই মন্ত্রী, তুমি কি বলতে চাও সেটা খোলসা করে বলো তো। দেখুন মহারাজ, আমাদের সভাসদদের সকলেই কোনো না কোনো কাজ করে, কিন্তু গোপাল আর বিজ্ঞানী কোনো কাজই করে না, শুধু আসে বসে আর গল্প করে। কেন? আমি গবেষণা করি। তোমার গবেষণায় তোমার জ্ঞান বাড়ে, তাতে রাজ্যের কি উপকার হয় শুনি? হ্যাঁ হ্যাঁ ঠিক তো মহারাজ, আমি তো যে কোনো বিপদ এলেই তাতে ঝাঁপিয়ে পড়ি, রাজ্যকে বাঁচাই। সেসব অতীতে যা যা করেছো সব ভুলে যাও। ভবিষ্যতে কি উপকার করবে তার কি ভরসা আছে? তা বলে রাজসভা থেকে তাড়ানোর কি যুক্তি? গোপাল, আমিও কিন্তু মন্ত্রীর সাথে একেবারে একমত। তুমি আর বিজ্ঞানী রাজসভায় কোনো কাজই করো না, আর তাই তোমাদের দুজনকে রাজসভায় রাখাই অনুচিত। আর সে কারণেই তোমাদেরকে আজ থেকে রাজসভায় ছুটি দিয়ে দিলাম। না না মহারাজ, এরকম করবেন না। বাড়িতে গিন্নি আছে, আমরা না খেতে পেয়ে মরে যাবো যে, আমাদের সংসারটা তো ভেসে যাবে। ওসব বলে আমার মন গলাতে পারবে না গোপাল। যেদিন তুমি আর বিজ্ঞানী তোমাদের দুজনের রাজসভায় থাকার গুরুত্ব প্রমাণ করতে পারবে, সেদিনই আবার রাজসভায় ফিরে আসবে, নইলে কিন্তু নয়। এ কি মহা ফাঁপড়ে পড়লাম রে বাবা। বিজ্ঞানী গোপাল অসহায়, আজ সামনে মহা ফাঁপড়, রাজসভার চাকরি হারিয়ে বেলবেতারা পাঁপড়। এমন পেঁচ দিয়েছি একেবারে সব দিশাহারা হয়ে গেছে। বিজ্ঞানী গোপাল বিদায়। এখন শুধু মহারাজকে সরিয়ে আমাকে সিংহাসনে বসতে হবে। বাবা, আমি হলাম মন্ত্রী, সব সভাসদদের মধ্যমণি আমি ষড়যন্ত্রী। আজকের মতো রাজসভা তাহলে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। এটা কিন্তু খুব খারাপ হলো মন্ত্রীমশাই। আমি যথেষ্ট সততার সাথে রাজসভার দায়িত্ব পালন করি, কিন্তু আপনি আজ আমাকে মহারাজের কাছে ছোট করলেন। আমি আর বলার কে গোপাল, সবই ওপরওয়ালার ইচ্ছে। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল, আমার মনে হয় এ রাজ্যে বসে আর গবেষণা করা হলো না। কত কিছু ভেবেছিলাম, কিন্তু সব জলে চলে গেল গোপাল। চলে আসুন বিজ্ঞানী, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভাগ্যে থাকলে আমরা নিশ্চয়ই আবার সসম্মানে রাজসভায় ফিরে আসতে পারবো। হ্যাঁ, চলো চলো গোপাল, চলো।
তোমাদের রাজসভা থেকে তাড়িয়েছি, এবার তোমাদের রাজ্য থেকে বিদায় করব। হাহা। বলি তোমার কি হলো? সেই রাজসভা থেকে এসে বসে আছো তো বসেই আছো, তোমার নাম গন্ধ নেই। আর কি বলবো বলো গিন্নি, এখন থেকে তো বসেই থাকতে হবে। বসে থাকতে হবে মানে? রাজসভার চাকরিটা চলে গেছে গিন্নি। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? না গো না, মাথা আমার খারাপ হয়নি, যা বলছি সত্যি বলছি। আমার আর চাকরি নেই গিন্নি, যে কটা জমানো টাকা পয়সা আছে সব মনে হচ্ছে এবার ভেঙে খেতে হবে। দূর দূর দূর, কি যে সংসারে এসে পড়েছি আমার কপাল জানে, আজকে আমাকে এই দিনও দেখতে হলো। কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ করে আমাদের সাথে দেখা করতে এসেছেন? তা পথ ভুলে নাকি? আরে না রে না, একটা কাজের কথা বলতেই এসেছি। কাজটা করতে পারলে ভালো বকশিসও পাবি। দেখুন মন্ত্রী মশাই, আগে থেকেই বলে রাখছি, হ্যাঁ, আপনার কাজ যতবার করতে গেছি কিছু না কিছু বিপদে পড়েইছি। এবার সেরকম হলে করতে পারবো না, এ আমি আগে থেকেই বলে দিচ্ছি আপনাকে। আরে না রে না, এমন কিছুই করতে হবে না যাতে তোরা বিপদে পড়িস। হ্যাঁ তাহলে ঠিক আছে, বলুন কি করতে হবে? গোপাল আর বিজ্ঞানী এই দুজনকে তোদের চোখে চোখে রাখতে হবে, ওরা কি করছে সেটা জানাতে হবে আমাকে। আচ্ছা মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। এবার এবার আমাদের ওই বকশিসটা। আরে বাবা, পাবি পাবি, সময় হলে ঠিক পাবি। যা এখন চটপট কাজে লেগে পড়। ধুর, এইভাবে কাজ করতে ভালো লাগে বল মোটা? হ্যাঁ ঠিক বলেছিস, আগে থেকে কিছু হাতে গরম টাকা পয়সা পেলে না হয় কাজ করে একটা মজা পেতাম। ওরে বটা, গোপাল তো ওই বিজ্ঞানীর বাড়িতেই ঢুকছে রে, আমাদের খাটুনিটা কমে গেল। হ্যাঁ তা যা বলেছিস। তা ঘটা, তুই চট করে মন্ত্রী মশাইকে ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ ঝোপের আড়ালে বসে সবকিছু নজর রাখছি। ঠিক আছে, এই যাব আর এই আসবো। হ্যাঁ। কি গো বিজ্ঞানী, কি করছো? কি আবার করব বলো গোপাল, আমার যা কাজ, এই একটু একটা পটকা নিয়ে গবেষণা করছি। হ্যাঁ, সে কি গো বিজ্ঞানী? আরে বাবা, অনেকদিন আগে থেকেই এটা বানিয়ে রেখেছি, যদি আমাদের রাজ্যের কোনো বিপদে আপদে কাজে লাগে সেই জন্য। তুমি দেশের জন্য এত ভাবছো, আর এমন ভাগ্যের পরিহাস দেখো, মহারাজ তোমাকেও রাজসভা থেকে বহিষ্কার করলো। ঠিক বলেছ গোপাল, আমি কালকে সকালবেলা গিয়ে মহারাজকে আমার এই যুগান্তকারী পটকা আবিষ্কারের কথা জানাবো, তাহলে মহারাজ নিশ্চয়ই আবার আমাকে রাজসভায় ফিরিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তা নিশ্চয়ই নেবেন, কিন্তু আমার তো কোনো হিল্লে হলো না। এমনিতেই বাজারের আগুন দাম, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, এখন চাকরি খুইয়ে আমি কিভাবে সংসার চালাবো বলো তো? শোনো গোপাল, আমাদের রাজ্যের জন্য তোমার অবদান কিছু কম নয়, তাই আমি মহারাজকে বলবো এই পটকা বানানোর জন্য তুমিও সাহায্য করেছো। এটা এমন একটা জিনিস, সেটা ছোট পটকা আর বড় ঝটকা, মহারাজ দেখবেন আর চমকে চমকে উঠবেন। কোনো আগুন লাগবে না, শুধু ছুঁড়ে মারলেই ফাটবে। কই দেখি তোমার পটকা, একটু পরীক্ষা করে দেখি। এই নাও দেখো, তবে ঘরের মধ্যে ছুঁড়ো না কিন্তু। না না, বাইরে ছুঁড়েই পরীক্ষা করব। ওরে বাবা রে, মরে গেলাম রে। ও মা গো, বাবা গো, বাবা গো, ওরে মা গো, বাবা গো, ওরে কি ভয়ানক! বাঁচাও বাঁচাও! এ কারা যেন ছুটে পালিয়ে গেল মনে হচ্ছে। এই কিরে,
প্রত্যেকবার আপনার সাথে এসে কোনো না কোনো বিপদে পড়েই যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা বাড়িতে যা, বাড়িতে যা। এবার গোপাল আর বিজ্ঞানী যা ব্যবস্থা করার আমি করব। যা যা, বাড়িতে যা, বাড়িতে যা। মহারাজ, হে বাবা, হে কি অবস্থা তোমার? আর বলবেন না, সবই গোপালের কীর্তি। তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়ে বিজ্ঞানীর বাড়িতে চলুন, নইলে এর থেকে ভয়ঙ্কর অবস্থা আপনারও হতে চলেছে। কি বলতে চাইছো কি মন্ত্রী? জানেন মহারাজ, আপনি বিজ্ঞানী আর গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন বলে না, গোপাল আর বিজ্ঞানী পরিকল্পনা করে রাজবাড়ি, রাজসভা সব উড়িয়ে দিতে চাইছেন। কি বলছো কি মন্ত্রী? চলো তো, প্রহরী প্রহরী। বলুন মহারাজ। চলো চলো, এক্ষুনি চলো, তোমাকে আমার সাথে বিজ্ঞানীর বাড়িতে যেতে হবে। যথা আজ্ঞা মহারাজ। তাহলে বিজ্ঞানী, কালকে এই পটকা নিয়ে রাজসভায় যাব। না, রাজসভায় ফিরে আসার স্বাদ আর কোনোদিনও পূর্ণ হবে না গোপাল। তুমি কি ভেবেছো তুমি আর বিজ্ঞানী রাজসভা উড়িয়ে দেবে? হ্যাঁ, সে স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না গোপাল। এ কি মহারাজ, মন্ত্রীমশাই আপনারা এখন? কেন, তোমাদের গোপন পরিকল্পনা ধরে ফেলায় খুব চমকে গেছে মনে হচ্ছে। কি যাতা বলছেন মন্ত্রীমশাই? বিজ্ঞানী তো ভেবেছিল এই ছোট ছোট পটকাগুলোই মহারাজকে দেখাবেন, তাহলে আমাদের রাজ্যের সুরক্ষায় অনেক সুবিধে হবে। হ্যাঁ মহারাজ, আজ সকালে মন্ত্রীমশাই বলেছিলেন না যে আমি কিছুই করি না, কিন্তু সেটা একদম ভুল কথা মহারাজ। আমি এই ছোট পটকা আবিষ্কার করেছি যাতে খুব সহজেই বড় সেনাবাহিনীকে আটকে রাখা সম্ভব। হ্যাঁ, ওসব কথা বলে মহারাজকে বোকা বানাতে পারবে না বিজ্ঞানী। আমি খুব ভালো করে বুঝতে পারছি, গোপাল আর বিজ্ঞানী মিলে অনেক বড় ষড়যন্ত্র করেছো। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার নুন খেয়েছি। আমি কোনোদিনও আপনার কোনো সর্বনাশের কথা ভাবতেই পারি না, বিশ্বাস করুন। চুপ! তোমাদের হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে আমার। আজ এক্ষুনি তোমরা পোঁটলা পুঁটলি গুটিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও যদি রাজ্যে ফিরে আসো তাহলে তোমাদের দুজনকেই আমি শুলে চড়াবো। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ। ও গোপাল, এবার কি হবে? সবই ভাগ্যের পরিহাস বিজ্ঞানী, ভাগ্যের পরিহাস। যে মহারাজ একদিন আমার গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলেন, তিনি আজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছেন। সেই গোপাল, এবার তুমি কি করবে? তোমার তো সংসার আছে। দেখি, গিন্নিকে আপাতত শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, তারপর অন্য রাজ্যে কোনো একটা কাজের বন্দোবস্ত হলে গিন্নিকে আবার ডেকে নেব। ঠিক বলেছ। ঠিক আছে, তুমি তোমার গিন্নিকে জানিয়ে চলো, আমিও আমার পোটলা পুটলি নিয়েই বেরোচ্ছি। হ্যাঁ, আমাদের দুজনকেই যখন রাজ্য ছাড়া হতে হবে, তখন চলো দুজনে একসাথেই যাই। আর বেশি পথ নয় বিজ্ঞানী, এই গুহার রাস্তা পেরোলেই আমরা কৃষ্ণনগর রাজ্যের পশ্চিম সীমানা পেরোবো। ও, সেই তখন থেকে হেঁটেই চলেছি, পাটা যেন আর চলছে না। একটু কথা বসে বিশ্রাম নিলে হয় না গোপাল? চলো তাহলে ওই গুহার ভিতরেই না হয় রাতটা কাটিয়ে দিই, তারপর কালকে ভোর হতে না হতেই অজানার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মন্ত্রী, আর শুধুমাত্র এই গুহাটা পেরোতে পারলেই আমরা কৃষ্ণনগরের সীমান্তে প্রবেশ করব। তারপর এই কৃষ্ণনগর রাজ্য হবে আমাদের। আস্তে আস্তে মন্ত্রী, আস্তে, কেউ যেন জানতে না পারে আমরা অতর্কিতে কৃষ্ণনগর আক্রমণ করছি। সর্বনাশ বিজ্ঞানী, এসব কি আমরা নিজের চোখে দেখছি? হ্যাঁ গোপাল, কৃষ্ণনগরের সামনে সমূহ বিপদ, আর বিপদ থেকে রক্ষা পাওয়ার অস্ত্র আছে আমার কাছে। হ্যাঁ সত্যি বিজ্ঞানী? হ্যাঁ গোপাল, তবে এই দেখো তার খেলা। পালাও 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 পালাও, শিগগির পালাও। দেখি সব বোমা ছুটতে কেন? মহারাজ, ভালো কথা বলছি, ফিরে চলুন। আমরা অন্য কোনো সময় আবার কৃষ্ণনগর আক্রমণ করবো খন। এখন কেটে পড়ুন, পালাও।
আচ্ছা বিজ্ঞানী, তোমার আবিষ্কারের একটা উড়ন্ত জুতো ছিল না, সেটা সাথে এনেছো? হ্যাঁ এনেছি তো, এই নাও। বিজ্ঞানী, তুমি মহারাজের কাছে চলো, আমিও ওই ব্যাটা দুটোকে তুলে নিয়ে যাচ্ছি। ছাড়ো 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 বলছি, ছাড়ো, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ওপর থেকে এখন ছেড়ে দিলে না, এখানেই ফুটুস দুম হয়ে যাবেন আপনারা। তাই যেখানে ছাড়ার ঠিক সেখানেই ছাড়বো। এখন চুপচাপ আমার সাথে চলুন। গোপাল, এখানে উড়ে উড়ে আপনার অগোচরে এই বর্ধমান রাজা, মন্ত্রী আর সেনাদল সবাই মিলে আমাদের রাজ্য আক্রমণ করে। তখন আমি আর গোপাল মিলে আমার বানানো বোমা দিয়ে ওদের আক্রমণ ঠেকাই। সব সেনারা পালিয়েছে, শুধু এদেরকে ধরে এনেছে গোপাল। হ্যাঁ, আমার মাতৃভূমি বলে কথা। তা রাজ্য যখন বিপদে, তখন তাকে না রক্ষা করে কি করে যাই বলুন তো মহারাজ? সব সব হয়েছে ওই মন্ত্রীটার জন্যে। ও বলল ঠিক কায়দা করে গোপাল আর বিজ্ঞানীকে কৃষ্ণনগর রাজ্য থেকে সরিয়ে ফেলবে, আর রাজ্য হাতাবো আমরা। সব পরিকল্পনায় জল ঢেলে দিল। মন্ত্রীর এত বড় সাহস! দেখলেন মহারাজ, আমরা নির্দোষ, শুধু শুধু আমাদের ফাঁসানো হয়েছে। আজ আমি মন্ত্রীকে ছাড়বো না, বেটাকে মেরেই ফেলবো। প্রহরী, তুমি এই বর্ধমান রাজার মন্ত্রীকে বেঁধে রাখো, আর মন্ত্রীকে আজ আমি উচিত শিক্ষা দেব। আর গোপাল, বিজ্ঞানী, তোমরা আমায় ক্ষমা করো। ভুল বুঝে আমি তোমাদেরকে অনেক কথা বলেছি, কিছু মনে করো না যেন। আজকে থেকে তোমরা আবার সসম্মানে রাজসভায় আসবে। তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। সবই মহারাজ বিজ্ঞানীর আবিষ্কার করা ছোট পটকার বড় ঝটকার কামাল। আর এখন আমি মন্ত্রীকে একটা ঝটকা দেব। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও বলছি, দাঁড়াবে মন্ত্রী। ভুলে গেছে মন্ত্রী। মহারাজ। বুঝলে আমার রাজসভা সদস্যরা, যেটা বলছিলাম, প্রত্যেক বছর কৃষ্ণনগরে তো মেলা বসে। ভাবছি এইবারে আমি নিজের হাতে কিছু মাটির পুতুল করব। সেগুলো মেলায় বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, সেটা আমি গরিব চাষিদের উদ্দেশ্যে দান করব। বাবা, আমাদের মহারাজ মহান, কি সুন্দর তার চিন্তা ভাবনা। হ্যাঁ মহারাজ, আপনি খুব ভালো চিন্তা করেছেন। আমার রাজ্যের প্রজাদের উদ্দেশ্যে কিছু করতে পারলে তো আমার খুব ভালোই লাগে। মন্ত্রী, আমি আজ থেকেই মাটির পুতুল বানানোর কাজ শুরু করব। তুমি জোগাড় যন্ত্র শুরু করো। আজ্ঞে, ঠিক আছে মহারাজ। বাহ মন্ত্রী, বাহ! পুতুল করার জন্য একেবারে উপযুক্ত মাটি নিয়ে এসেছো দেখছি। অনেক কষ্ট করে খুঁজে বার করেছি মহারাজ। বেশ বেশ, তবে পুতুল গড়ার কাজ শুরু করা যাক, কেমন? করুন মহারাজ। আমার পঞ্জিকা বলছে এই সময়টা শুভ সময় কোনো নতুন কাজ শুরু করার জন্যে। কি সর্বনাশ! কি হলো মহারাজ? আমার হীরের আংটি, আমার আঙুলে থাকা হীরের আংটি গেল কোথায়? হীরের আংটি চুরি? মহারাজ, কিভাবে চুরি হলো আপনার হীরের আংটি? এই মরকট, সেটা জানা থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম নাকি? মহারাজ, আপনি বললে আমি চোর ধরতে বেরিয়ে পড়ি। যাও সেনাপতি। দাঁড়ান, তার আগে বলুন তো মহারাজ, আপনি শেষ কখন আপনার হীরের আংটিটা আপনার আঙুলে দেখেছেন? একটু আগেই দেখেছি গোপাল, এখানে আসার আগে। এই যে গোপাল, তোমার কি সব বিষয়ে নাক গলাতেই হবে? সেনাপতি চোর ধরতে যাচ্ছিল আর তুমি তাকে আটকে দিলে।
হ্যাঁ, কারণ আমার মনে হয় মহারাজের হীরের আংটি কোনো চোর চুরি করেনি। তবে তবে আংটিটা গেল কোথায়? সেটাই তো ভাবছি। মহারাজ বললেন এখানে আসার আগে মহারাজ শেষবার ওই হীরের আংটিটা দেখেছেন, তারপর মহারাজ এখানে এলেন, তারপর আঙুলের দিকে তাকিয়ে দেখলেন আংটি নেই। পেয়ে গেছি, পেয়ে গেছি, মহারাজের হারিয়ে যাওয়া হীরের আংটি খুঁজে পেয়ে গেছি। কোথায়? ঠিক যা ভেবেছিলাম মহারাজ, কাদামাটি চটকানোর সময় আপনার আঙুল থেকে হীরের আংটিটা খুলে এই কাদামাটির মধ্যে ঢুকে গেছে। বাহ গোপাল বাহ, কিন্তু তুমি এটা খুঁজে বার করলে কিভাবে? উপস্থিত বুদ্ধি মহারাজ, সবই আমার উপস্থিত বুদ্ধির জোর। গোপাল জিন্দাবাদ, গোপাল জিন্দাবাদ। এ আর এমন কি, এমন উপস্থিত বুদ্ধি আমারও আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো আছেই, কিন্তু সেটা কোনো কাজে লাগে না। দেখো মন্ত্রী, গোপালকে দেখে শেখো কিভাবে উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হয়। সেটা গোপালের থেকে ভালো আর কেউ জানে না। এই নাও গোপাল, তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। দেখে নেব তোমায় গোপাল, ছাড়বো না। আসুন আসুন নবাব বাহাদুর, আমি জানতাম আপনি আসবেন। না এসে যাবো কোথায়, তোমার রাজ্যে মেলা বসেছে বলে কথা কৃষ্ণচন্দ্র। নিয়ে যান, নিয়ে যান মহারাজ কৃষ্ণচন্দ্রের নিজের হাতে বানানো মাটির পুতুল। নিয়ে যান, নিয়ে যান। এই দেখো নবাব বাহাদুর, এই পুতুলগুলো আমি নিজের হাতে গড়েছি। এই পুতুলগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, আমি সেই সমস্ত অর্থ গরিব চাষিদের মধ্যে ভাগ করে দেব। বাবা বাবা, তাতে কি চাষবাস আরো বেশি হবে? হবে হবে, যেসব গরিব চাষিরা ধানের বীজ কিনতে পারে না, তারাও এবার চাষবাস শুরু করতে পারবে নবাব বাহাদুর। সে তুমি যা ইচ্ছে তাই করো, শুধু খাজনাটা সময় মতন দিয়ে দিলেই হলো। আমি পাঁপড় ভাজা খাবো গোপাল দাদু। আমি মাখা সন্দেশ খাবো গোপাল দাদু। বাবা, মহারাজের পাশে নবাব বাহাদুরও দাঁড়িয়ে আছেন দেখছি। আমার মাটির পুতুল চাই গোপাল দাদু, কিনে দাও না, দাও না। আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, সবাইকে সব কিনে দেবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আগে পুতুল, তারপর খাওয়া দাওয়া। চলো চলো গোপাল দাদু। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতের কাজ বেশ ভালোই, বলুন। তাই তো দেখছি উজির, রাজত্ব চলে গেলে কৃষ্ণচন্দ্র মাটির পুতুল বানিয়ে জীবন চালিয়ে নিতে পারবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। খালি 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 আমার পিছনে লাগা। মাঝে মাঝে ইচ্ছে করে নবাব বাহাদুরকে নদীর জলে ভাসিয়ে দিই। না না না, নদীর জলে না, পাহাড় থেকে একেবারে নিচে ফেলে দিই। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে নবাব বাহাদুর? গোপাল যে, তোমাদের মহারাজকে নিয়ে হাসাহাসি হচ্ছে। এই গোপাল, তোমার খেয়ে দে কাজ নেই বুঝি? কাজের কাজ তো কিছুই করো না, সারাদিন খালি ঘুমাও আর বাচ্চাদের সঙ্গে খেলা করো, আর মাস গেলে মোটা অঙ্কের বেতন নিয়ে যাও। বয়সটা যে আমার দিন দিন কমছে মন্ত্রী মশাই, তা বাচ্চাদের সঙ্গে খেলবো না তো কি আপনার মতো বুড়োর সঙ্গে খেলবো? কি বললে? মন্ত্রী ঠিক বলছে নাকি কৃষ্ণচন্দ্র? না 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 না, যে সভাসদ কাজ করে না তাকে রাজসভায় রেখে মাস গেলে বেতন দেওয়া মোটেই উচিত নয়। না 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 না, গোপালের কোনো তুলনাই হয় না।
গোপালের মতন উপস্থিত বুদ্ধি কিন্তু খুব কম লোকেরই আছে। এই তো কদিন আগে গোপাল আমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে বার করে দিল। গোপাল একটা রত্ন, আর গোপাল না থাকলে আমার রাজসভাটা না বড্ড পানসে পানসে লাগে। শুনলেন জাহাপানা, গোপাল ভাড়ামো ছেড়ে হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দেওয়ার কাজ শুরু করেছে। কৃষ্ণচন্দ্র, আমার একটা প্রস্তাব আছে। আগে বলে ফেলুন নবাব বাহাদুর। কয়েকদিন আগে আমার পছন্দের নীল হিরেটা হারিয়ে গেছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি তো একটু আগে বললে গোপাল তোমার হারিয়ে যাওয়া হীরের আংটিটা খুঁজে দিয়েছে। আমি চাই গোপাল একবার আমার প্রাসাদে গিয়ে আমার হারিয়ে যাওয়া নীল হিরেটাও খুঁজে দিক। এতে দুটো কাজের কাজ হবে। এক, গোপালের উপস্থিত বুদ্ধি প্রমাণ পাওয়া যাবে, আর দুই, আমার হারানো হিরেটাও খুঁজে পাওয়া যাবে। কি গোপাল পারবে তো নবাব বাহাদুরের নীল হিরে খুঁজে দিতে? আগে গোপাল পারবে না এমন কোনো কাজ নেই মহারাজ, আমি ঠিক পারবো। বেশ, তোমার হাতে 7 দিন সময় গোপাল। এর মধ্যে আমার হারিয়ে যাওয়া বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিতে পারলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তবে আমার একটা শর্ত আছে গোপাল। কি শর্ত নবাব বাহাদুর? তুমি আমার প্রাসাদের সব জিনিস ছুঁয়ে দেখতে পারবে, কিন্তু কোনো জিনিস ভাঙতে পারবে না। আর আপনার হারিয়ে যাওয়া নীল হিরে খুঁজে দিতে না পারলে কি হবে? না পারলে গোপালকে সারা জীবন আমার দরবারে প্রহরীর কাজ করতে হবে, কেমন? আগামীকাল গোপালকে আমার প্রাসাদে পাঠিয়ে দিও কৃষ্ণচন্দ্র। 7 দিন পর ও গোপাল ফিরে না এলে বুঝে নিও গোপাল নীল হিরে খুঁজে দিতে না পেরে আমার প্রাসাদে প্রহরীর কাজ করছে। যা, নবাব বাহাদুর পুতুলটা নিয়ে দাম না দিয়েই চলে গেল। ও গোপাল দাদু, তুমি আর রাজ্যে ফিরবে না? তুমি চলে গেলে আমাদের সঙ্গে খেলা করবে কে গোপাল দাদু? এইবার গোপাল হবে জব্দ। গোপাল, আমি কি করলাম? ছি 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 ছি, আমি জেনে শুনে তোমাকে নবাব বাহাদুরের কাছে ঠেলে দিলাম। হায় হায়। এই দেখুন জাহাপানা, আমি সিন্দুক খুলে আপনার পছন্দের নীল হিরেটা বার করে এনেছি। সাবাস উজির। এবার এই পুতুলটার ভেতরে নীল হিরেটা লুকিয়ে রাখো। গোপাল কেন, গোপালের 14 গোষ্ঠী আমার নীল হিরেটা খুঁজে বের করতে পারবে না। তারপর গোপাল আমাদের প্রাসাদেই সারা জীবন থেকে যাবে প্রহরী হয়ে। গোপালকে ছাড়া কৃষ্ণচন্দ্র অনেক দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে আমরা কৃষ্ণনগর রাজ্যটা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কেড়ে নেব। যাও 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 যাও, কাল সকালে গোপাল এসে পড়বে। তার আগেই পুতুলের ভেতরে আমার নীল হিরেটা লুকিয়ে পুতুলটা আমার পালঙ্কের পাশে রেখে দাও। হ্যাঁ, পালঙ্কের পাশে কেন জাহাপানা? আরে বুদ্ধু, পুতুলটা গোপালের চোখের সামনে থাকলে গোপাল আর এটা নিয়ে সন্দেহ করবে না। আমাদের জাহাপানার মাথায় কত বুদ্ধি। জাহাপানা যুগ যুগ জিও। চলি মহারাজ, আমি ঠিক ফিরে আসবো। বিদায়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে গোপালের জন্য। গোপাল কি আর ফিরে আসতে পারবে? জানি না রানী, জানি না। এসবের জন্য তো আমিই দায়ী। আমি যদি নবাব বাহাদুরকে হীরের আংটিটা খুঁজে দেওয়ার কথা না বলতাম তাহলে। যাক, গোপাল গেছে, বাঁচা গেছে। গোপাল ফিরে না এলেও আরো ভালো হয়। এই দেখুন জাহাপানা, গোপাল এসে গেছে।
এসো এসো গোপাল, এসো এসো। নবাব বাহাদুর, এবার আপনি বলুন তো, শেষবার আপনি আপনার এই হারিয়ে যাওয়া নীল হিরেটা কোথায় দেখেছিলেন? হায় আল্লাহ, আস্তে না আস্তে শুরু করে দিলে জিজ্ঞাসাবাদ। হাতে সময় বড় কম নবাব বাহাদুর, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার বহুমূল্য নীল হিরেটা খুঁজে দিয়েই রাজ্যে ফিরে যেতে চাই। একবার যখন আমাদের জাহাপানা তোমায় হাতের কাছে পেয়েছেন, তখন এত সহজে তোমাকে ছাড়া হবে না গোপাল। আচ্ছা 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 আচ্ছা, বলছি যতদূর মনে পড়ছে আমি আমার নীল হিরেটা শেষ দেখেছিলাম আজ থেকে 3 দিন আগে। আর কোথায় যে গেল কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। ও কি করছো গোপাল? পুতুলটা ভেঙে যাবে যে, রাখো রাখো, পুতুলটা যেখানে ছিল সেখানে রেখে দাও। কি হলো গোপাল, পেলে খুঁজে? এখনো তো পাইনি নবাব বাহাদুর, তবে পেয়ে যাব খুব তাড়াতাড়ি। বরকট, তোমার মাথায় কি আছে শুনি? আগে আমার মাথায় তো মুকুট আছে জাহাপানা। সে তো দেখতেই পাচ্ছি, মাথার ভেতরে বুদ্ধি নামে কোনো বস্তুই নেই। এই পুতুলটা নিয়ে আর একটা কথা বললে আমি তোমার জিভ ছেড়ে মৌজির। মিছে মিছে কেন চিন্তা করছেন বলুন তো জাহাপানা? আপনি তো গোপালকে শর্ত দিয়েছেন, গোপাল কোনো জিনিস ভাঙতে পারবে না। নবাব বাহাদুরের বহুমূল্য নীল হিরেটা ওই পুতুলের মধ্যে নেই তো? না না না, সন্দেহের বশে কিছু করা যাবে না, আগে হাতে হাতে প্রমাণ পাই, তারপর সব। দেখতে দেখতে 6 দিন কেটে গেল নবাব বাহাদুর। এই 6 দিনে গোপাল 3 হাঁড়ি বিরিয়ানি, 5 কড়া মাছ মাংস আর 200 হাঁড়ি রাজভোগ আর মিষ্টি দই খেয়ে নিল। গোপালকে প্রাসাদে রাখার থেকে সাদা হাতি পোষা অনেক সোজা ছিল জাহাপানা। ঠিক বলেছো জি। ওই বাবা, সে কি খাওয়া! গোপাল যখন খেতে বসে একেবারে কবজি ডুবিয়ে খায়। অমন খাওয়া একটা মানুষ খেতে পারে, গোপালকে না দেখলে বিশ্বাসই করতাম না। আমার মনে হয় না গোপাল আপনার ওই নীল হিরেটা খুঁজে বের করতে পারবে জাহাপানা। আমারও তাই মনে হয়। আর মাত্র একটা দিন গোপালের হাতে সময় আছে। নবাব বাহাদুর, আমাকে নিয়েই কথা হচ্ছিল বুঝি? হ্যাঁ গোপাল, আমরা তোমাকে নিয়েই কথা বলছিলাম। কাল 7ম দিন, এটা মনে আছে তো? আছে নবাব বাহাদুর, আমার মন বলছে আমি আপনার ওই নীল হিরেটার খুব কাছাকাছি আছি। সে যত কাছাকাছি থাকুন না কেন, কালকের মধ্যে হিরেটা খুঁজে বার করতে না পারলে তোমাকে সারা জীবন এই প্রাসাদে প্রহরীর কাজ করতে হবে, এটা মনে রেখো। মনে রেখো শুনে মনে পড়লো, আমি আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রকে বড্ড চোখে হারাচ্ছি নবাব বাহাদুর, তাই আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ, বলে ফেলো শুনি। আগে কৃষ্ণনগরের মেলা থেকে নিয়ে আসা আমাদের মহারাজের বানানো ওই মাটির পুতুলটা আমি আজ রাতে আমার মাথার কাছে নিয়ে ঘুমোতে চাই নবাব বাহাদুর। ওই পুতুলটা আমার সঙ্গে থাকলে মনে হবে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার পাশে আছেন। আশা করি আমার এই সামান্য অনুরোধ আপনি রাখবেন। হ্যাঁ মানে না মানে। চুপ করো জি। ঠিক আছে গোপাল, আমি তোমাকে অনুমতি দিলাম। কি করলেন নবাব বাহাদুর? গোপাল যদি মাঝরাতে ওই পুতুলটা নিয়ে কেটে পড়ে? দূর বোকা, গোপাল বুঝতেই পারেনি যে ওই পুতুলের মধ্যেই আমার বহুমূল্য নীল হিরেটা লুকিয়ে রাখা আছে। আপনি গোপালকে চেনেন না জাহাপানা। গোপাল ঠিক বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলেই ওই পুতুলটা আজ রাতে মাথার কাছে নিয়ে শুতে চেয়েছে। এটা তুমি মন্দ বলনি। গোপালকে কোনো মতেই পালাতে দেওয়া যাবে না। একটা কাজ করা উচিত, ওই একই রকম দেখতে একটা মাটির পুতুল আজই বানিয়ে নিয়ে এসো। গোপাল যখন ঘরে থাকবে না, তখন তুমি গোপালের ঘরে ঢুকে আসল পুতুলের সঙ্গে নকল পুতুলটা বদল করে ফেলো, ঠিক আছে? ভালো বুদ্ধি দিয়েছেন তো জাহাপানা, আমি এক্ষুনি যাচ্ছি। গালে হাত দিয়ে এত কি ভাবছেন বলুন তো? গোপালের কথা ভাবছি রানী। দেখতে দেখতে 6 দিন কেটে গেল, কাল 7ম দিন। কালও যদি গোপাল ফিরে না আসে। চিন্তা করবেন না, গোপাল ঠিক ফিরে আসবে। অনেক রাত হলো, এবার খেতে চলুন। নবাব বাহাদুর আপনাকে খেতে ডাকছেন।
খাবার আজও নিশ্চয়ই মাছ মাংস বিরিয়ানি এসব আছে। যাই যাই। কি হলো? আজই তো আমি পুতুলের নিচে নখ দিয়ে দুটো দাগ দিয়ে রেখেছিলাম, গেল কোথায়? ও এইবার বুঝেছি, আমি মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই ঘটেছে। হ্যাঁ এই দেখুন জাহাপানা, গোপালের ঘরে নকল পুতুলটা রেখে আমি আসলটা নিয়ে চলে এসেছি। বাবা বাবা বাবা, ভালো কাজ করেছো উজির। এবার এটাকে আমার বিছানায় রেখে দেবো। কাল দিনটা ভালোই ভালোই কেটে গেলে গোপাল আমার হাতের মুঠোয়। এই নিন জাহাপানা। পুতুলের মধ্যে হিরে লুকিয়ে রেখে আমাকে হিরে খুঁজতে ডাকা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। গোপালকে হাতের মুঠোয় রাখা এত সোজা নয় নবাব বাহাদুর। কাল সকালে আমি যখন হাঁড়ি ফাটাবো তখন মালুম পাবেন গোপালের পিছনে লাগার ফল। নবাব বাহাদুর, আমার কাজ শেষ, এবার আমাকে দয়া করে ছুটি দিন। কাজ শেষ মানে? তুমি আমার নীল হিরেটা খুঁজে পেয়েছো নাকি? আগে পেয়েছি নবাব বাহাদুর, এই যে। হ্যাঁ, এটা কোথায় পেলে? আপনার বিছানার নিচেই ছিল, অনেক কষ্টে খুঁজে বার করেছি। হ্যাঁ, গোপাল কি বলছে শুনুন জাহাপানা। আগে ঠিকই বলছি নবাব বাহাদুর। গোপাল, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম তুমি আমার প্রাসাদে কোনো জিনিস ভাঙতে পারবে না। তুমি আমার কথার খেলাপ করেছো। আগে না না তো নবাব বাহাদুর, আমি আপনার প্রাসাদের কোনো জিনিস ভাঙিনি, সবকিছু একেবারে অক্ষত অবস্থায় আছে। তাহলে নীল হীরাটা পেলে কোথায়? উজির, গিয়ে দেখে এসো তো। গোপাল ঠিক বলেছে জাহাপানা, পুতুলটা তো একেবারে অক্ষত আছে। না 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 না, এ অসম্ভব। এ কি করে হয়? আমি তো কাল রাতে। জাহাপানা, আমার মনে হয় গোপাল আসল পুতুলের সঙ্গে নকল পুতুলটা আবার পাল্টে নিয়েছে। তার মানে গোপাল তুমি সব জানতে? ওই যে সব আমার উপস্থিত বুদ্ধির কেরামতি। আর আপনি বলেছিলেন নীল হিরে খুঁজে দিতে পারলে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাই আমি এই নীল হিরেটা আমার সঙ্গে আমার রাজ্যে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর। আশা করি আপনি আপনার কথা রাখবেন, যেমন আমি রেখেছি। আয় আল্লাহ, আমার সব চলে গেল। আমি জানতাম গোপাল, আমি জানতাম তুমি পারবে। সবই আপনার আশীর্বাদ মহারাজ। কিন্তু গোপাল, তুমি এই সমস্যার সমাধানটা খুঁজে বার করলে কি করে? তবে বলি শুনুন। পুতুলটা প্রথমবার হাতে নেওয়ার সময় উজিরের কথায় আমার প্রথম সন্দেহটা হয়। তারপর আড়ি পেতে আমি নবাব আর উজিরের সব কথা শুনি। তখনই আন্দাজ করেছিলাম হিরেটা ওই পুতুলের মধ্যেই আছে, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। তাই আমি ইচ্ছে করে কিছুদিন চুপ করে থাকলাম আর পেট ভরে খাবার দাবার খেলাম। ষষ্ঠ দিন আমি নবাবের কাছ থেকে পুতুলটা চাইলাম আমার মাথার কাছে নিয়ে শোবার জন্য। যেটা আন্দাজ করেছিলাম সেটাই মিলে গেল মহারাজ। আমার অবর্তমানে উজির এসে ওই পুতুলটা পাল্টে দিয়ে গেল। আর তারপর আমিও রাতের অন্ধকারে নবাবের বিছানার নিচে থেকে আসল পুতুলটা বার করে নিলাম, আর তার বদলে রেখে দিলাম নকল পুতুল। সত্যি গোপাল, এই না হলে গোপাল ভাঁড়।
এই নাও তোমার পুরস্কার। ওটা পুতুলের দাম হিসেবে কেটে নিন মহারাজ। যে পুতুলের দাম নবাব বাহাদুর না দিয়েই চলে গিয়েছিলেন, আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি মহারাজ। তাই নাকি? তা কি পুরস্কার পেলে শুনি? এই যে সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।